আরও একটা বাংলাদেশের দিন। এখনো পর্যন্ত সেটা বাংলাদেশের দিন, কিন্তু বাংলাদেশ যদি হংকংকে হারাতে না পারে দিনটা আর বাংলাদেশের থাকবে না। হংকং চায়নাতে জবাব দেওয়ার অপেক্ষায় হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা আজ সন্ধ্যা 6টায় বাংলাদেশের বাঁচা মরার লড়াই। বাংলাদেশকে জিততে পারতেই হবে। বলা যত সহজ, কাজ ঠিক ততটাই কঠিন। বাংলাদেশ কি পারবে? টাফ, বাংলাদেশের জন্য টাফ, কারণ হংকং চায়না তারা যেভাবে লাস্ট ম্যাচটা জিতে নিয়েছে, দিন শেষে রেজাল্টটা তাদের ফেভারে গেছে এবং গ্রুপের এখন পর্যন্ত যে স্ট্যান্ডিং আছে বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ কেন বলা হচ্ছে, কারণ এই ম্যাচে আপনি যদি 3 পয়েন্ট না পান তাহলে বাংলাদেশের এশিয়া কাপ অভিযানটা, এই কোয়ালিফাই করার অভিযানটা এখানে আপনার ফুল স্টপ দিয়ে দিতে হবে এইবারের মতো। এরপর আবার নেক্সট বারের মধ্যে যে আপনার নতুন করে স্বপ্নটা দেখতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই যে দেখুন গ্রুপের স্ট্যান্ডিং, বাংলাদেশ সবার নিচে রয়েছে, 1 পয়েন্ট তাদের, 3টা করে ম্যাচ শেষ হয়ে গেছে। হংকং চায়না তারা এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এখন পর্যন্ত আনবিটেন। এই ম্যাচটা তারা খেলতে যাচ্ছে নিজেদের ঘরের মাঠে, তাদের ফিরতি ম্যাচ, এবং এই ম্যাচের ওপরেই ডিপেন্ড করছে আলটিমেটলি হংকং চায়নার জন্য যে তারা কোয়ালিফাই করার রাস্তায় কতটুকু এগিয়ে গেল। একই সাথে আজকে সিঙ্গাপুর ইন্ডিয়ার ম্যাচও রয়েছে, যেই ম্যাচটা বাংলাদেশের 2 ঘন্টা পরে আসলে শুরু হবে। সুতরাং অনেকগুলো ইকুয়েশন রয়েছে এই গ্রুপের। তবে মানুষজনের সেই সব ইকুয়েশনের থেকে বড় একটা কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ আসলে আজকের ম্যাচটা জিততে পারবে কিনা, বাংলাদেশ এই গ্রুপের রেসে টিকে থাকতে পারবে কিনা। একটা জয় আসলে বাংলাদেশের খুবই দরকার এই দলটার জন্য। আবার অন্যভাবে যদি আপনি কল্পনা করেন যে বাংলাদেশ সেখানে জিততে গেছে, বাংলাদেশের মনে একটা হারের ক্ষত দগদগ করছে, সেই জায়গা থেকে বাংলাদেশ যখন এই মাঠে খেলতে নামবে তখন বাংলাদেশের প্রতিপক্ষ 50,000 হংকং চায়নার সমর্থক, এবং যে সমর্থকেরা মাঠে আসবেন শুধুমাত্র হংকং চায়নার একটা জয় দেখার জন্য, কারণ জিতলে পরে এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট হংকং চায়না পাবে, যে 3 পয়েন্ট তাদেরকে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়ার পথে অনেকটুকু এগিয়ে দেবে। এবং তারপরে নভেম্বর আর মার্চের উইন্ডোটা বাকি থাকবে। বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতার জন্য যা যা প্রয়োজন, সেই প্রয়োজনের যতখানি ধরেন চাহিদা বাংলাদেশের দিক থেকে আছে, জয়ের চাহিদা বা আকাঙ্ক্ষা, তার চেয়ে ঢের বেশি আসলে হংকং চায়নার। কারণ তারা এই ম্যাচটা জিতলে, তারা বাংলাদেশকে এখানে হারিয়ে এসছে, এই ম্যাচটা জিতলে পরে তারা চলে যাবে এশিয়ান কাপের একরকম পায়ে 1 পা দিয়েই রাখবে। এই কারণে বাংলাদেশের কাজ আসলে দ্বিগুণ কঠিন। আর আওয়ে ম্যাচের কথা তো সবসময় বলতেই হয়, বাংলাদেশের কম্পিটিটিভ ম্যাচে আওয়ে রেকর্ড খুবই জঘন্য। বাংলাদেশ হোমে ভালো করে, কিন্তু বাংলাদেশ যখন আওয়েতে যায় তখন বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা অপোনেন্টের এগেনস্টে বাংলাদেশকে ধুঁকতে হয়। তাই এই রেকর্ডগুলো দেখলে আপনার মনে যে আশার সঞ্চার ঘটেছিল সেটা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু সেই আশাটা আবার যদি আমরা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এইভাবে বলা যাবে যে এই সব কোনো ম্যাচে একমাত্র ভারত আর বাংলাদেশ বাদ দিয়ে কোথাও হামজা চৌধুরীর যুগটাই তখনও শুরু হয় নাই। হামজা সুমিত্রা আসার পরে এইটা বাংলাদেশের ফার্স্ট কম্পিটিটিভ আওয়ে ম্যাচ। এবং এই জায়গাটায় আসলে হিসেবটা এমন হবে, বাংলাদেশ ওই অ্যাওয়ে প্রেশারটা আসলে কিভাবে তারা ডিল করবে পুরো 90 মিনিটসে। বাংলাদেশের ফেভারে অনেক কিছুই আসলে নাই, ফেভারে যা আছে সেটা হচ্ছে কি হামজা চৌধুরীর মতো একটা ক্যারেক্টার রয়েছে বাংলাদেশ দলে, যে এই দলটার আসলে নিউক্লিয়াস, যাকে মাঠের বাইরে মাঠে অনেক কিছুই আসলে ফেস করতে হয় এই বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের খেলা নিয়ে। দেখেন এই বাংলাদেশ দলটা যখন হংকং চায়না গেল তখন থেকে আসলে বিভিন্ন জায়গায় টিম ম্যানেজমেন্ট অফিসিয়ালদের কাছ থেকে আমরা নানা সময় শুনছিলাম ফ্যাসিলিটিস বাংলাদেশ প্রপার পাচ্ছে না। হ্যাঁ, এটা যে পাবে না এটা খুবই স্বাভাবিক, এবং এই ফ্যাসিলিটিস যে বাংলাদেশকে দেয়া হবে ম্যাচ ডে -1, এখানে আপনার কিছু করার নেই। যে স্টেডিয়ামটাই দেখছেন এই স্টেডিয়াম আসলে দিতে হতোই, কারণ এটা নিয়মেই রয়েছে ম্যাচের আগের দিন ওই ম্যাচ ভ্যানুতে প্র্যাকটিস করার, কিন্তু বাংলাদেশ তো আরও 2টা দিনের প্র্যাকটিস সেশন করেছে। যদিও হাভিয়ার কাবরেরা বলছে তিনি এগুলোকে কোনো অজুহাত হিসেবে দেখেন না, ক্লিয়ারলি বলে দিয়েছেন হ্যাঁ হয়তো আরও বেটার পাওয়ার দরকার ছিল কিন্তু বাংলাদেশ সেটা পায়নি। এটাও মনে রাখতে হবে হংকং চায়না যখন বাংলাদেশে এসেছে, বাংলাদেশ ম্যাচ ডে -2তে তাদের প্র্যাকটিস করতে দিয়েছিল এপিবিএন এর মাঠে। সেই মাঠটা নিয়েও কিন্তু অনেক কমপ্লেন রয়েছে, এবং অ্যাশলি ওয়েস্টউড তো আমাদের বলেই দিয়েছিলেন তোমরাও তো আমাদের দেশে যাবে, তখন আসলে তোমাদেরকেও আমরা দেখাবো ফ্যাসিলিটিস কি, কত প্রকার,
এবং কাকে বলে। মানে এই হুমকিটা তিনি আসলে দিয়েই রেখেছিলেন। কি করে দিয়েছিলেন সেই ঘটনাটাও মজার, আমার মনে হয় দর্শকদের সঙ্গে শেয়ার করা যায়। যখন ম্যাচ ডে -1 বাংলাদেশে, তার আগের দিন হংকং চায়না কোচ অ্যাশলি ওয়েস্টউড মাঠের বাইরে দাঁড়িয়েছিলেন। তো আমরা তার সঙ্গে কথা বলতে গেলাম, যখন কথা বলতে গেলাম আমি আর আপনি ছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন লাগছে বাংলাদেশ ম্যাচটা নিয়ে, তুমি কি ভাবছো? তখন তিনি আমাদেরকে বলেছিলেন যে আমরা যেখানে আগের দিন ট্রেনিং করেছি এইটা ছিল জঘন্য, এবং এই জায়গায় ট্রেনিং করার পরে আমাদের আসলে মন উঠে গেছে বাংলাদেশে তোমরাও তো আসবে, তখন আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো যে বাজে পিচ কাকে বলে। তখন আমরা আবার একটু মজা করে বলেছিলাম কত বাজেই বা পিচ দিবা, আমরা তো এইসব জায়গায় খেলে অভ্যস্ত। তখন তিনি বলেছেন, আবার উল্টো জবাব দিয়েছেন যে আমাদেরও বাজে পিচ আছে, তোমরা সেটা দেখলে টের পাবে, এবং বাংলাদেশ সেটা টের পেয়েছে। এটা নতুন কিছু নয়, বাংলাদেশ এর আগে যখন অস্ট্রেলিয়াতে গেছে একই ঘটনা ঘটেছে, বাংলাদেশ রিসেন্টলি ইন্ডিয়াতে যখন খেলতে গেল মার্চ মাসে তখনও একই রকম ঘটনা ঘটেছে। এইটা নিয়ে তাই হাভিয়ার কাবরেরা অত বেশি বদার্ড না। তিনি প্রেস কনফারেন্সে এই কথাও বলছিলেন যে তাতে কি যায় আসে, এতে এটা যে হবে এটা তারা অনুমানই করতে পারছিলেন। উনি কিন্তু বলছিলেন যে কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য এগুলো আসলে ফ্যাক্টর না। এখন ফ্যাক্টর কি হতে পারে? হাভিয়ার কাবরেরা তিনি হচ্ছে এইসব আলোচনা বাদ দিলে তার আজকে মাঠের ডিসিশনগুলো কি হয়, তার আজকে স্ট্র্যাটেজি কি হয়, তিনি আজকে কোন ধরনের অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামেন, বাংলাদেশের স্টার্টিং 11-এ কোন কোন জায়গায় আসলে চেঞ্জটা তিনি করাতে যাচ্ছেন। সমিত সোমের ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেছে, যদিও একটা জিনিসের সাথে আমি একমত নই। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলা হচ্ছিল সমিতের ফিটনেস নিয়ে। ভাই, সমিতের তো ওই ফিট থাকা না থাকা তো কোনো আসলে ইস্যু ছিল না। আপনি সমিতকে লাস্ট ম্যাচে রাখেন নাই, সেটা হচ্ছে কি আপনার চিন্তা ভাবনার কারণে, মানে সেখানে কিন্তু ফিটনেস কোনো ইস্যু কিন্তু ছিল না। এমন না যে সমিত ইনজুরি নিয়ে এসেছিলেন, এইটা কিন্তু আসলে না। যদিও তিনি বলছেন এই ম্যাচে ফুল 90 মিনিটসেই সমিত সোমের সার্ভিসটা তিনি চাইবেন। আচ্ছা, আগের ম্যাচে যে কারণে সমিত সোমকে স্টার্ট করানো হয় নাই, তার পেছনে লজিকটা আসলে কি? মানে হাভিয়ার কাবরেরা তো এত মানে গোয়ার তুমি করার কথা না যে তিনি একেবারে মানে একটা প্লেয়ার যিনি ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন, যিনি MLS-এ খেলেছেন, সমিত সোম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে চিন্তা করলে হামজা চৌধুরীর পরে দ্বিতীয় সর্বোচ্চ মানের ফুটবলার, এবং যিনি হয়তো যে কোনো ইজিলি আসলে চ্যাম্পিয়নশিপে খেলতে পারার কথা, মানে সেই মান তার ছিল এবং আছে এখনো। তো সেই প্লেয়ারকে বসিয়ে রাখার পেছনে তাদের যুক্তিটা ছিল যে যেহেতু তিনি 27 ঘন্টা ট্রাভেল করে এসছেন, তার জেট ল্যাগ থাকতে পারে, জেট ল্যাগ থেকে তার হয়তো একটা ক্লান্তি ভাব থাকতে পারে, যে কারণে 90 মিনিটস এই ওয়েদারও তো শিফট হয়েছে, তাই না? এই ওয়েদারে তিনি পুরোপুরি মানিয়ে নিতে পারবেন কিনা, এই শঙ্কায় সমিত সোমের সঙ্গে কথা বলে তিনি ওই ডিসিশনটা পরে নিয়েছিলেন। পরে আমরা দেখেছি সেকেন্ড হাফে যখন সমিত সোম নেমেছেন, বাংলাদেশের কতখানি প্রভাব তিনি রাখতে পেরেছেন। আজকের ম্যাচে তো এই যুক্তির কোনো সুযোগই নেই। আজকের ম্যাচে তিনি শুরু করবেন, মানে এটা তো অবধারিত। এই ম্যাচে যাতে তিনি পুরোটা খেলতে পারেন, সেই কারণেই না আগের ম্যাচে তিনি বললেন যে তিনি ফার্স্টে তিনি তার সমিত সোমকে নামান নাই। সমিত এবং হামজা, কোনো সংশয় নাই যে বাংলাদেশের ভাগ্য পাল্টাতে হলে এই দুজনকে আসলে এমন ব্র্যান্ডের ফুটবল খেলতে হবে যেটা মানে অভাবনীয়, নিজেদের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ, যেটা হয়তো আপনাকে অন্যদের যে কমতি আছে সেটাও পুষিয়ে নিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার বোধহয় দাঁড়াবে। এক্স্যাক্টলি, এবং সেই জিনিসটা হচ্ছে যে আপনার এই দলটার মধ্যে এখন হামজা সমিতকে রেখেই আপনার বাকিদের অ্যাকোমোডেট করতে হবে। এই দলটার গেম প্ল্যান আপনার সাজাতে হবে যে আমার হামজা সমিত আছে, তাদেরকে কেন্দ্র করে এই দলটার আসলে মূল গেম প্ল্যানটা হবে। দেখেন লাস্ট ম্যাচে বাংলাদেশ 3টা গোল করেছে, দ্যাটস ট্রু। 3টা গোলের মধ্যে আপনি যদি হিসেবটা করেন, সেখানে হচ্ছে মিডফিল্ডারদের কাছ থেকে আপনি আসলে গোল পেয়েছেন। সুতরাং এই ম্যাচটাও কিন্তু বাংলাদেশের ট্যাকটিক্সটা হবে কিন্তু সেইখানে আমাদের মিডফিল্ডাররাই আমাদের হয়ে গোল করে দিবেন। এই ম্যাচে আরো 3টা গোল নিয়ে যদি কথা বলি, এই 3টা গোলের মানে বাংলাদেশের জন্য গোল করা কেন কঠিন? 3টা গোলের 2টা গোল এসছে সেট পিস থেকে, আর একটা গোল এসছে একেবারে সাক্ষাৎ উপহার। আমরা অবশ্য উপহার আরো বেশি দিয়েছি, আমরা যেহেতু অতিথি পরায়ণ জাতি, আমরা উপহার দিতে পছন্দ করি, কিন্তু 3টা গোলের কোনোটাই আসলে বিল্ড আপ থেকে আসে না। একটা হামজা মাস্টার ক্লাস, একটা সমিত সোমের হেডার যেটা কর্নার কিক থেকে ব্যাক ফ্লিকে পেছনে চলে গেছে, আর মোরসালিনের গোলটা তো একেবারে গোলকিপার তুলে দিয়েছিলেন তার হাতে। বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ এইটা যে বাংলাদেশ বিল্ড আপ থেকে গোল আদায় করতে পারবে কিনা। প্রতিদিন আপনি সেট পিস থেকে গোল আদায় করতে পারবেন না। এবং বাংলাদেশের জন্য আরও দুশ্চিন্তার কারণ, হংকং চায়না যতই ম্যাচে বাংলাদেশের মাধ্যমে বা বাংলাদেশ দ্বারা ডমিনেটেড হয়ে থাকুক না কেন, হংকং চায়নার ডিফেন্ডাররা ওই ম্যাচে ভুল করেছেন। আপনি একটু মনে করেন তো যে এটা ভুল করেছেন, যে ভুল থেকে আপনি সুযোগ পেয়েছেন নাই, তার মানে তাদের ডিফেন্ডাররা আসলে ভুল করেন না, তাদেরকে ভুল করতে বাধ্য করানোটা এত সহজ কাজও না। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় বাংলাদেশের হচ্ছে আপনার আরও একটা চ্যালেঞ্জ কি, যেই মাঠটায় খেলা হবে কাইতাক স্পোর্টস পার্ক, সেখানে দর্শকদের নিয়ে আমরা কথা বলছি। এই মাঠটা বাংলাদেশ কিন্তু মানে ছাদটা আপনার ক্লোজ থাকবে, রুফটপটা ক্লোজ থাকবে, এবং মাঠে কিন্তু তখন আপনার এয়ার কন্ডিশন চলবে। এয়ার কন্ডিশন সিস্টেমে আপনার টেম্পারেচার হয়তো 20-21 ডিগ্রি, এইটার মধ্যে আপনার খেলতে হবে। আপনার মনে আছে যে বাংলাদেশ যখন এই ধরনের মাঠে খেলে, অর্থাৎ রুফ ক্লোজ মাঠে খেলে, তখন কিন্তু বাংলাদেশের ওই
ফিটনেসের দিক থেকেও কিন্তু একটু মানিয়ে নিতেও কিন্তু একটু ঝামেলা হয়ে থাকে নর্মালি। এর আগে আমরা কাতারে দেখেছি হামজা সমিতের ক্ষেত্রে যে জিনিসটা হবে না, বাকিদের জন্য আসলে তখন সেই জিনিসটা মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ সেইখানে রয়েছে। এবং বাংলাদেশের যেটা ধারণা করা হচ্ছে আজকের যে প্রবাবল 11টা হতে পারে, বা আমাদের কাছেও যদি আমরা বলেন আমরা আসলে যে প্রবাবল 11টা দেখতে চাই সেটার হিসাব করলে গোলকিপিং পজিশনে আন্দাজ করছি সেটা হচ্ছে যে গোলকিপিং পজিশনে মিতুল মার্মা তিনিই থাকছেন। তপু বর্মনের ইনক্লুশনটা যে হতে যাচ্ছে আজকের ম্যাচে সেটা আপনি লাস্ট ম্যাচে যখন তপুকে নামানো হলো এবং তপু যেভাবে ম্যাচটা শেষ করেছেন সেইটাই বলে দেয়, সেই ইঙ্গিতটা দিয়ে দেয়। তপু তারিখের একটা সেন্টার ব্যাক পার্টনারশিপে হয়তো আমরা দেখতে যাচ্ছি। এখানে আসলে তাজউদ্দিন হবে রাইট ব্যাক পজিশনে, তাজকেই খেলানোর একটা সম্ভাবনা রয়েছে। জায়ানকে আজকের ম্যাচটায় ইনক্লুড করা হতে পারে বলে মনে হচ্ছে। জায়ান আহমেদ স্টার্ট করা প্রয়োজন, এবং জায়ান যদি সাদের জায়গায় আমরা তাজকে দেখব, মানে হয়তো সেরকমটা আমরা ধারণা করছি, যিনি আগের ম্যাচে লেফট ব্যাক পজিশনে স্টার্ট করেছিলেন। জায়ানকে যদি আমরা লেফট সাইডে শুরু করতে দেখি তাহলে ওইখানে কেন সোহেল রানা আর হৃদয়ের কথা বলা হচ্ছে, কারণ জায়ান যখন অ্যাটাকে যাবেন তখন যাতে তার জায়গাটা কেউ একজন ধরতে পারেন এবং তার ওই ফেলে আসা জায়গাটায় যেন ডিফেন্ডিংয়ে কেউ একজন তাকে সাপোর্টটা দিতে পারেন। জায়ানের ওই সাপোর্টটা প্রয়োজন হবে। যদি জায়ান সেই সাপোর্টটা পান, জায়ান ওই লেফট সাইড ধরে অ্যাটাক করবেন। যেটা দেখার বিষয় যে ফাহমিদুল কি ওই লেফট সাইডে থাকবেন নাকি রাইট সাইডে একটু শিফট করে যাবেন। রাকিবকে হয়তো ফ্রি মুভমেন্ট করতে আমরা দেখবো, যেমনটা আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি। ফাহমিদুল এই ম্যাচে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা পিস এই কারণে আমার কাছে মনে হয় ফাহমিদুলের আগের ম্যাচে যখন তিনি বদলি হিসেবে নামলেন তিনি কিন্তু ইম্প্যাক্ট রেখেছিলেন। তার একটা ক্রস থেকে আনলাকি তপু বর্মন যে হেডারটা পান নাই, কারণ খুব ভালো ডিফেন্ডিং করেছিল হংকং চায়না। তার ওই ধরনের ক্রস বা তার ওই ধরনের গোলে অ্যাটেম্প্ট যদি একটু কাট করে তিনি গোলে শট করতে পারেন, সাধারণত তিনি যেটা করেন যে বক্সের বাইরে থেকে দু একটা অ্যাটেম্প্ট নেন, সেইটা কাজে দিতে পারে। এবং মনে রাখা দরকার যে হংকং চায়নার নিয়মিত গোলকিপার 35 বছর বয়সী হুংফাই, তিনি এই ম্যাচ খেলতে পারবেন না। তিনি আগের ম্যাচে চোট পেলেন এবং তারপরে নতুন গোলকিপার নামার পরে বাংলাদেশ একটা গোলও আদায় করেছিল, দুটো পেয়েছিল ওই গোলকিপার থাকতে, আর একটা পরের গোলকিপার যখন এলেন। ইনফ্যাক্ট সেকেন্ড গোলটায় তো আপনার ওই ইয়াফুং ফায়ারেই হাত থেকে বলটা ছুটে গিয়েছিল এবং ওই সেকেন্ড গোলের অ্যাকশনের সময় কিন্তু সেখানে ফাহমিদুলেরও হচ্ছে আপনার একটা অবদান ছিল। মোরসালিন আসলে যেই গোলটা করে ফাহমিদুল যেভাবে বলটা তুলে দিয়েছিলেন। এবং একটা জিনিস খেয়াল করবেন আপনি, এটা কিন্তু যদি বাংলাদেশ অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে খেলে তাহলে এটা হয়তো বা হতে যাচ্ছে বাংলাদেশের প্রবাবল 11। মানে এমনও রয়েছে বাংলাদেশ নাকি হচ্ছে গিয়ে ডিফেন্ডিং অ্যাপ্রোচেও খেলতে পারে। মানে আমাকে একটু মানে এটা লজিকটা আমিও জানতে চাই, আমি বুঝতে চাই। মানে এই ধরনের সিচুয়েশনে যখন আপনি পড়ে যান, এটা আপনার জন্য ডু অর ডাই ম্যাচ, তখন হচ্ছে কি আপনার অল আউট অ্যাপ্রোচে আপনার শুরু থেকেই যেতে হবে এই ম্যাচটায়। এই ম্যাচ ভাই আপনি যদি হচ্ছে ড্র করেন আপনার কি লাভ? কোনো লাভ নেই। আপনি এই রেজাল্ট ধুয়ে কি আপনি পানি খাবেন? আলটিমেটলি আপনি কিছু করতে পারবেন না। এই রেজাল্টের লাভ কি? বাংলাদেশ ধরেন এই ম্যাচটা যদি ড্র করে কোনো লাভ নাই। আচ্ছা, আমি না এটা বুঝলাম না, মানে আপনি আগের ম্যাচে শুরুটা যখন করেছেন তখনও আপনার রক্ষণশীল 11-ই নামিয়েছেন। ওই 11 দিয়ে হয়তো ফার্স্ট হাফে বাংলাদেশ ডমিনেট করেছে, কিন্তু ওইটারে কোনোভাবেই অ্যাটাকিং 11 বলার সুযোগ নেই, ওটা রক্ষণশীলই ছিল। তো আজকে আপনি আবার যখন হংকং চ্যানেলের ওখানে খেলতে যাবেন তখনও আপনি যদি রক্ষণশীল 11-ই চুজ করেন, অ্যাটেম্পটও রক্ষণশীল হয়, তাহলে সেইটা আসলে কোন ব্যাখ্যায় কোন যুক্তিতে দাঁড় করানো যায় আমি জানি না। যখন আপনার দলের মেইন ম্যান হামজা চৌধুরী ম্যাচের পরে বলেই দেন যে পরের 3 ম্যাচ আমাদেরকে জিততে হবে, জামাল ভুঁইয়া বলেন যে আমাদের পরের 3 ম্যাচ জিততে হবে, যে তার কৌশল কি আসলে রক্ষণশীল কিনা এইটা আমি আমার ফুটবল বুদ্ধিতে আসলে কুলায় না। জানি না দিন শেষে আসলে এই ধরনের আলোচনা কেন আসে। কোচ দিন শেষে রেজাল্ট এনে দিতে না পারলে সেই দায়টা তাকেই নিতে হবে। রেজাল্ট চলে এলে তার প্রশংসা হয়তো সবাই করবেন, এইরকম একটা চাপে আসলে হাভিয়ার কাবরেরা আছেন। তিনি এখন যদি ভালো কথাও বলেন সেইটাও কারো কারো কাছে আমার কাছে মনে হয় যে খুবই মানে বিরক্তির উদ্রেক ঘটায়। এবং এই জায়গাটার মধ্যে আপনি যখন এই লুপহোলটা আপনি পড়ে গেছেন রেজাল্ট আনতে না পারার কারণে, ইনফ্যাক্ট এটাও তো আসলে বলা হচ্ছে রেজাল্ট না আসলে এটাই হয়তো হাভিয়ার কাবরেরা শেষ ম্যাচও হতে পারে, হলেও হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ডিসিশনটা আগে নেয়নি হয়তো বা এই ম্যাচের পর তারা সেটা নিতেও পারে। আবার আসলে আমি দেখতে চাই যে এই ম্যাচের রেজাল্ট যদি আসে তখন বাংলাদেশের ওই স্পিরিটটা আসলে চেঞ্জ হয়ে যায় কিনা। বাংলাদেশ তো একটা লাইফলাইন পাবে। আপনি ধরেন তখনের হিসেবে আসেন, আপনি কোয়ালিফাই করতে পারেন না পারেন সেটা পরের হিসেব, কিন্তু আপনি হচ্ছে জিততে পারছেন, এই জিনিসটাই তো দরকার। বাংলাদেশের ওই উইনিং মেন্টালিটিটা আসলে দরকার। হাভিয়ার কাবরেরার গতকালকে প্রেস কনফারেন্সেও আপনার একটা কথা আছে, আমরা একটা লেভেলে পৌঁছে গেছি, সেই লেভেলটা জাজমেন্টটা কিভাবে হবে? রেজাল্ট দিয়ে হবে। আপনি যদি রেজাল্ট না আনতে পারেন দিন শেষে কিন্তু এই লেভেলটার আসলে কোনো কাজ আসবে না। ট্রু, কিন্তু এইখানে ধরেন এই যে এত সব নেগেটিভিটি, কোচের এত সমালোচনা, এই সব কিছুর মধ্যে একটা ব্যাপার যদি আমরা
না বলি তাহলে এটা অনেকটা লাশকর করা হয়ে যাবে, যেটা আমরা আসলে করতে চাই না। সেটা হচ্ছে যে বাংলাদেশের হংকং চায়নার সঙ্গে খেলাটা আপনি তো সবাই তো দেখেছেন কম বেশি। বাংলাদেশের খেলা তো মানে খেলায় বাংলাদেশ জিততে পারে নাই, কিন্তু বাংলাদেশের যে ফাইটিং স্পিরিটটা আমরা দেখেছি সেটা তো আমাদেরকে একরকম মুগ্ধই করেছে। আমরা যদি বছর 2 আগে ফেরত যাই, যখন বাংলাদেশ আসলে এক বছর আগে গেলেও হবে, লেবানন প্যালেস্টাইনের সঙ্গে ম্যাচগুলো দেখলে হবে যে অপোনেন্টের হাফে গিয়ে আমরা পাসই দিতে পারতেছি না। আমরা হয়তো হাতে গোনা কয়েকবার বলটা ওই পাশে পাঠাচ্ছি, পাঠিয়ে রাকিব দৌড়ে যাচ্ছেন, তিনি বলটা নাগাল পাইলে পাইছেন, একটা কাটব্যাক করলে করছেন, সেইখানে দেখা যাবে কোনো প্লেয়ার নেই, রিসিভ করার কেউ থাকে না। তো এই যে হতাশার বৃত্তে ঘুরতে থাকা ফুটবল যা আমরা আসলে এতদিন গলধকরণ করেছি এবং উপস্থাপন করেছি, এরপরে গিয়ে বাংলাদেশ এখন যে ফুটবল খেলেছে এই উন্নতিটা চোখে পড়ার মতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেইটাও এখন মনোপুত হচ্ছে না, যথেষ্ট হচ্ছে না, কারণ বাংলাদেশের এক্সপেকটেশন লেভেল বেড়ে গেছে অনেক ওপরে। এখন এই এক্সপেকটেশন লেভেল ম্যাচ করার জন্য আপনাকে ধারে কাছে যেতে হবে। দেখেন হাভিয়ার কাবরেরা ওই প্রথম ম্যাচের পরেও বা আগেও বলছিলেন যে আমরা আসলে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত মানে মার্চের ওই ম্যাচ পর্যন্ত লড়াইয়ে থাকতে চাই। আপনি যখন লড়াইয়ে থাকতে চাইবেন তখন আপনি লড়াই থেকে ছিটকে যাবেন। যদি আপনি স্বপ্ন দেখতেন যে আমি মার্চ মাসে খেলতে চাই এশিয়ান কাপে, আপনার লক্ষ্য যদি ওটা হতো তাহলে আপনি দ্বিতীয় হয়ে তৃতীয় হয়ে শেষ করতেন। মানে আমি বড়দের কাছ থেকে এই কথাটা সবসময় শুনেছি যে তুমি যদি টার্গেট করো যে তুমি আসলে গোল্ডেন এ প্লাস পাবা, তাহলে তুমি দেখবা যে ম্যাক্সিমাম এ প্লাস পাবা। তুমি যদি এ প্লাস টার্গেট করো তাহলে তুমি 4.88 আটকে যাবা। এবং এইগুলোর শিক্ষা আমি জীবন থেকে পেয়েছি। মানে সম্ভবত এরকম কিছু বাংলাদেশ ফুটবল টিমেও ঘটে। মানে ফুটবলে এই জিনিসটা হচ্ছে কি, আপনি যখন জয়ের জন্য খেলবেন, মানে টার্গেট আপনার হচ্ছে আমি ম্যাচ জিততে হবে, আপনি যখন ড্রয়ের মেন্টালিটি নিয়ে খেলবেন সেই ম্যাচ আপনি হেরেও যাবেন। কাইন্ড অফ ফুটবলের ব্যাকরণ হিসেব করলে জিনিসটা আসলে এরকম। এখন বাংলাদেশের আজকে ওই অ্যাপ্রোচটা কি হয় সেটা হয়তো আমরা কিক অফের পরেই দেখতে পারবো, 11টা যখন আমরা বুঝতে পারবো তখন হয়তো আমরা দেখতে পারবো। আর দিন শেষে ধরেন বাংলাদেশের জন্য এরকম গোল্ডেন চান্স, মানে গ্রুপ ওয়াইজ আপনি যদি হিসেব করেন, এবং এই হামজা সৌমিত্রা আসার পর ওই এক্সপেকটেশন যে বেড়েছে, এক্সপেকটেশন কেন বেড়েছে? আপনার এই দলে এখন হামজা, সৌমিত সোম, ফাহমিদুল, জায়ানের মতো ফুটবলাররা আছেন, তারা তাদের নিজেদের সেরাটা নিংড়ে দিচ্ছেন। তপু, জামাল তারাও তো আসলে সিনিয়র হয়ে গেছেন, তারাও হচ্ছে মাঠের মধ্যে ইম্প্যাক্ট রাখছে। যেমন লাস্ট ম্যাচেও আপনি দেখেন জামালকে যখন নামানো হলো, জামাল নামার পর কিন্তু হচ্ছে যথেষ্ট ফ্লুয়েন্ট ছিলেন, মাঠে যতটুকু সময় তার সার্ভিসটা আসলে মিলেছে। তো এই সব কিছুই হচ্ছে এই ম্যাচটার জন্য ডিসাইসিভ হতে পারে। মানে সব কিছু যদি ওয়ার্কআউট করে তাইলে হবে, না হলে মানে 2 ম্যাচ বাকি থাকতেই আপনার এই এশিয়ান কাপের রেসটার থেকে ছিটকে যেতে হবে। একটা ব্যাপার কি নাইল খান, মানে আমি আসলে বাংলাদেশের এই প্লেইং অ্যাপ্রোচে আজকে একটা জিনিস দেখতেই চাই, সেটা হচ্ছে ফার্স্টের দিকে 11 যেমনই হোক না কেন বাংলাদেশ আসলে খুব সতর্ক হয়ে আছে ফুটবল খেলতে হবে। মানে ব্যাপারটা এরকম হবে যে বাংলাদেশ যদি গোল হজম করে যায়, একটার জায়গায় ধরেন একটা ঠিক আছে 2টো গোল হজম করে গেল, 2-0 স্কোর লাইন হয়ে গেলে বাংলাদেশ জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করবে। কারণ তখনকার অ্যাটমসফিয়ার আপনার বাংলাদেশের মতো না যে আপনাকে সাপোর্ট দেবে। 3-1 থেকে 3-2 হওয়ার পরে স্টেডিয়ামের ক্রাউড যে সমর্থন দিতে তাতে বোঝা যাচ্ছিল 3-3 হওয়া এটা সময়ের ব্যাপার মনে হয়। তো এই ব্যাপারটা বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে এই আওয়ে ক্রাউডের এগেনস্টে বাংলাদেশ যেন পা না হড়কায়। বাংলাদেশকে ওইটা আগে হজম করতে হবে, তারপর তাদের সঙ্গে লড়াই করতে হবে। এই কারণে হয়তো বাংলাদেশের অ্যাপ্রোচ কিছুটা পরিবর্তন আমরা দেখলেও দেখতে পারি, হু নোজ। আর এর সঙ্গে যদি একটু গোলকিপিং নিয়ে আলোচনা না করি, যেহেতু আলোচনাটা এসছেই, আজকের ম্যাচে মিতুল মারমারও বোধহয় একটু চাপ নিয়ে শুরু করতে হচ্ছে, তাই না? মানে মিতুল মারমার পরপর 2টো ম্যাচ খুব একটা ভালো যায় নাই, স্পেশালি সিঙ্গাপুরের ম্যাচটা খুব একটা ভালো তো যায়ই নাই। আর হংকং চায়নার সঙ্গেও তাকে আসলে কিছু ভুল চুকের জন্য সমালোচনা সহ্য করতে হয়েছে, তার জন্যও তো একটা চ্যালেঞ্জ। দেখেন এই টোটাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে মিতুলকে কিন্তু সবসময় মেন্টাল ব্যারিয়ারটা নিয়েই বেশিরভাগ ম্যাচে নামতে হয়েছে। সিঙ্গাপুর ম্যাচের আগে তার ভাই মারা গেলেন, সেই অবস্থায় তিনি আসলে নর্মাল কোনো একটা স্টেজে আমি থাকলেও আসলে থাকতাম না। ম্যাচের 2 থেকে 3 দিন আগে তিনি তার ভাইকে হারিয়েছেন, এরপর সেই ম্যাচটা খেলতে হয়েছে। ওই ম্যাচের থেকে সমালোচনাটা আসলে বেশি হয়েছে যখন লাস্ট ম্যাচটায় মিতুল মারমা বাংলাদেশ যে 4টা গোল হজম করলো, সেই জায়গায় মিতুল মারমার কাছ থেকেই আসলে গোলগুলো গেছে। মানে সেই শেষ পর্যন্ত গোলকিপার দিয়ে যাবে। হ্যাঁ, মানে গোল খাইতে হলে তো গোলকিপার থাকবে। ধরন হচ্ছে গিয়ে যে অনেকের বলতে পারে যে মিতুলের রিফ্লেকশন টাইম সেই সব কিছু আছে। একটা জিনিস খেয়াল করতে হবে, এই মিতুল মারমা কিন্তু আপনার রেগুলারলি হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমকে সার্ভ করে গেছেন। আপনি হচ্ছে লেবানন, প্যালেস্টাইন বা এর আগে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল 2023-এর পর থেকেই, তো সেই সময়টা কিন্তু তিনি মোটামুটি একটা আস্থার প্রতীক হয়ে গিয়েছিলেন। এবং হাভিয়ার কাবরেরা কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি গতকালকে প্রেস কনফারেন্সে আসলে বলেছেন, বাংলাদেশ এখন কি ফুটবলটা খেলে, বিল্ড আপ ফুটবলটা খেলে, যেটা শুরু হয় গোলকিপারের কাছ থেকে। সেই জায়গায় তিনি মিতুলকে কিন্তু হচ্ছে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল তিনি মনে করেন।
তার মানে ওই জায়গাতে ওই আলোচনা থাকবেই, অনেক আলোচনা নিশ্চয়ই আমরা করতে পারবো ম্যাচ শেষ হলেও। প্রেডিকশন? হংকং 2, বাংলাদেশ 0। হংকং 2, বাংলাদেশ 0। হংকং 2, আমি কি দিব? অবশ্যই দিবেন। আচ্ছা আমাকে খালি বাটে ফেলান। আচ্ছা 2-1। হ্যাঁ মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ আজকাল একটু গোল টোল করতে পারে। হ্যাঁ তো এই ভরসা থেকে আমি একটা 2-1 দিয়ে রাখলাম। মানে যেটা হবে আমি বলি গোল খাবে হচ্ছে, মানে স্কোর লাইন যাই হোক 90 মিনিটের পরে গোল খাবেন, এটা কনফার্ম, ঠিক আছে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.